ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের ৭১ সংযোগে। সঙ্গে আছি আমি নীলুফা জাহান তিথি। ঈদের উৎসব বা ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব বলি না কেন আমরা, সেসব উৎসব এলেই আমরা সম্প্রীতি, সৌহার্দ্যের কথা শুনে থাকি। কোরবানির ঈদে বিশেষ করে শুনি ত্যাগের কথা। মুখে যতটা ত্যাগের কথা আমরা বলি, মনে কি ততটা আমাদের থাকে? থাকলে সমাজে, রাজনীতিতে এত বিদ্বেষ, বিভক্তি, দুর্নীতি, সাম্প্রদায়িকতা, সংঘাত, যুদ্ধ আমরা কেন দেখে থাকি? অথচ আমরা জানি যে রাজনীতি পথ দেখায়, শেখায় সম্প্রীতি, সৌহার্দ্য, মানুষকে এগিয়ে দেয়। সেই রাজনীতি কি পাচ্ছি আমরা? রাজনীতিতে কি এখন আর ত্যাগ দেখা যায়? ত্যাগীরা কি রাজনীতিতে এখন আর জায়গা পান? এখানে সংস্কৃতি এবং সমাজের চেহারাটাই বা কি? ত্যাগ না ভোগ, সেইটি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। রাজনীতিতে এখন কি আর সেই ত্যাগ দেখা যায় কিনা, যেমনটি বলছিলাম, এগুলো নিয়েই আমরা কথা বলবো এবং আমাদের তরুণ প্রজন্ম কি শিখছে সে প্রসঙ্গেও কথা হবে। এসব নিয়ে আমাদের আজকের ৭১ সংযোগ অতিথিদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন সংস্কৃতিজন তারিক আনাম খান, আছেন আমাদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আপনাদের দুজনকে ঈদ মোবারক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ত্যাগের কথা বলছিলাম, কোরবানির ঈদ আসলেই আমরা ত্যাগের কথা বেশি করে বলে থাকি, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার কথা বলা হয়ে থাকে। তারিক আনাম খান, আপনার কাছে শুরু করতে চাই। এখনকার সমাজে এই ত্যাগ কি দেখেন? ত্যাগ কি আপনি করতে চান? এটা আমার বড় প্রশ্ন। কেউ আসলে ত্যাগ ওইভাবে করতে চায় না, কিন্তু আমি যদি ইসলামের মূল্যবোধ বা শিক্ষা নিয়ে যদি কথা বলি, তাহলে হচ্ছে কি, যেখান থেকে কোরবানি ঈদটা, সেটা হচ্ছে হজরত ইব্রাহিম তার ছেলের ইসমাইল আলাইহিস সালাম এবং তাকে যে আল্লাহর তরফ থেকে নির্দেশিত স্যাক্রিফাইস কর, নিজের এত বড় একটা জিনিসকে স্যাক্রিফাইস করে, এখান থেকে তো পুরো জিনিসটা আসা। আমরা ছোটবেলায় শিক্ষা পেয়েছি কিন্তু, যে এমনকি আমাদের বাড়িতে বলা হতো যে কোরবানি ঈদের আগে নামাজ পড়ার সময় সামানটা মাখা যাবে না, মানে এটা আসলে একটা অন্য জায়গার কথা ভাবতে হবে তোমাকে। এই যে গরুটা কোরবানি দিচ্ছি কিংবা ছাগল কিংবা যেটাই দিই আমি, এটা আল্লাহর উদ্দেশ্যে এবং অনেকের অধিকারের মধ্যে আছে, প্রতিবেশী জনের আছে, যাদের কিছু নেই তাদের আছে, নিজের একটা অধিকার আছে, সব কিছু মিলিয়ে হয়। এটা কিন্তু ইসলামের বড় একটা জায়গা ছিল, যে সবার সঙ্গে বন্টন করে নিয়ে থাকা, যে কারণে ফিতরার ব্যাপারটাও তৈরি হয়েছে এবং ইসলামের অন্যান্য অনেক কিছুই তৈরি হয়েছে এরকমভাবে। যেরকম আমি ধর্মের দিকে না গেলাম, কিন্তু বর্তমান সোসাইটিকে আপনি যেটা বলছেন যে ভোগ, কোট আনকোট বলতে আমরা কি বুঝি আসলে সেটা খুব বোঝার দরকার, এবং এর সঙ্গে কিন্তু অনেকগুলো জিনিস জড়িত আছে। পুরো বিশ্ব কি সেই দিকে ধাবিত হচ্ছে না যে আপনি কিনবেন এবং আপনার এই মার্কেটটা ভায়াবল থাকবে? এটা তো এক অর্থ, উনি একটা জিনিস বেচবেন, উনি সেখান থেকে ২ পয়সা লাভ করবেন, সেটা দিয়ে তার বাড়িতে কোরবানি হবে, তিনি অন্যজনকে দেবেন। আমিও কিন্তু এই জিনিসটা, ধরুন আমি নাটক করি, আমি এখানে ঈদের সময় প্রচুর নাটক হবে, তার মানে কি আমি ফ্রি করছি? তা তো না, আমার একটা পারিশ্রমিক আছে, সেখান থেকে আমার পাশাপাশি অনেক লোক কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট। সে আমার বাড়ির কাজের লোকটা হোক, আমার ড্রাইভার হোক, কিংবা আরও কেউ হোক না কেন, তাদেরও কিন্তু কোনো না কোনোভাবে ভোগের জায়গা একটা আছে। এটাকে কিন্তু আমরা আজকের দুনিয়াতে অস্বীকার করতে পারবো না। কিন্তু যদি ভোগ সর্বস্বতা হয়ে যায়, যেটার কারণে শিক্ষাটা খুব প্রয়োজন, তাহলে খুব গোলমেলের জায়গা তৈরি হবে। কিন্তু তখন মানুষ ছিনিয়ে নেবে। ওইখানে শিক্ষাটা দরকার, সেখানে ধর্মের প্রকৃত শিক্ষাটাও দরকার বলে আমি মনে করি আর কি। জি, এবং এখন সমাজে আমরা যেটি দেখছি, যে আপনি বলছিলেন যে ভোগই যদি প্রধান চিন্তা হয়ে যায় কিনা মানুষের, সেখানটায় আমরা যেমনটি বলছিলাম যে আমরা রাজনীতির প্রসঙ্গ এনেছি, সমাজ, সংস্কৃতি, সব জায়গায় আসলে আমরা ত্যাগ কতটা করছি বা সবার জন্য কতটা ভাবছি। আসবো আপনার কাছে মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনি রাজনীতির সাথে আছেন, শিক্ষামন্ত্রী, তরুণদের কথাও জানেন, তাদের চিন্তা ভাবনাও বোঝেন। সেই জায়গা থেকে তারিক আনাম খান তো একেবারে সমাজ, সংস্কৃতি, খুব সার্বিকভাবে একটি পরিস্থিতির কথা তুলে ধরলেন। আপনার কাছে কি মনে হয়, সমাজে আপনি ত্যাগ আসলে কতটা দেখেন? আর এই ভোগের কথা যেটি আমরা বলছি, সেটিকেই বা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। ঈদ মোবারক আপনাদের দর্শকদেরকেও, ৭১ টিভির তাদের সবাইকে আমি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদুল আজহার। যেই কথা থেকে তিনি সমাপ্ত করেছেন, আমি সেখান থেকে যদি শুরু করি, আসলে ত্যাগ বা ভোগ এটা অ্যাবসলিউট কোনো টার্ম নয়, এটা একটা আপেক্ষিক বিষয়। এবং সেখানে যদি আমরা দেখি যে আসলে আমাদের সমাজে কি বর্তমানে সেই ভোগ বিলাসিতা বাড়ছে নাকি ত্যাগের মানসিকতারও সৃষ্টি হচ্ছে, আমি মনে করি সার্বিকভাবে যে পরিস্থিতিটা আসলে অতটা ঋণাত্মক নয়, অতটা খারাপ নয়, যতটা অনেক সময় আমরা
ভাবতে পছন্দ করি। এখনো আমাদের সমাজে অনেক দান অনুদান হচ্ছে, এখনো সমাজে যারা অর্থশালী ধনশালী তারা কিন্তু তাদের যেই অর্থ বা সমৃদ্ধি সম্পদ সেটা কিন্তু অনেক জায়গাতেই তারা কিন্তু সেটা শেয়ার করছে। অবশ্যই, কিন্তু আপনি নিশ্চয়ই এই জায়গাটিতেও একমত হবেন যে আমরা বিভক্তি বা বৈষম্য সেটিও কিন্তু আমরা অনেক বাড়ছে আগের চাইতে যদি দেখি, এবং সম্পদের বেশিরভাগ অংশ কিছু মানুষের কাছে বা একটা শ্রেণীর মানুষের কাছে থেকে যাচ্ছে, আর অনেক মানুষকে দেখা যাচ্ছে প্রতিদিন খুব কষ্ট করে তাদের জীবন চালাতে হচ্ছে। হ্যাঁ, সেটা একটা অবশ্যই যৌক্তিক কথা যে আসলে বিভক্তিটা, যে আমরা যেটাকে বলছি যে গিনি কোএফিসিয়েন্সি, যে আমাদের যে ডিসপ্যারিটিটা সেটা কিন্তু এখানে বাড়বেই কারণ আমরা একটা ট্রানজিশনাল ইকোনমিক ফেজে আছি। তো সেই ক্ষেত্রে সম্পদের যে বন্টন প্রক্রিয়া, যে আমাদের যে সম্পদ বৃদ্ধি হচ্ছে, প্রবৃদ্ধির এই পর্যায়ে সম্পদের মধ্যে সেটা বৈষম্য থাকে, সেটা সারা পৃথিবীর যে অভিজ্ঞতা আমাদের সেটা হয়েছে। তো যেটা রাষ্ট্রপক্ষ থেকে করা হয় বা নীতি নির্ধারণী পর্যায় থেকে করা হয় সেটাকে কিভাবে কমানো যায়, কমানোর যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই সোশ্যাল সেফটি নেটের যে ধারণাটা, আগে একসময় বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সেটা করা হতো না, এখন তো এটা 2 কোটির ঊর্ধ্বে মানুষ সেটা একটা সোশ্যাল সেফটি নেট, একটা নির্দিষ্ট পরিমাণ আর্থিক ভাতা বা অনুদান বা নানান ধরনের ফাইন্যান্সিয়াল স্কিমের মধ্যে আসছে, তাদের যাতে করে চাপটা কমে, যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য, তারপরে স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে যাতে করে যতটা সম্ভব বিনামূল্যে সেটা যাতে করে সম্ভব হয় দেয়া। তো এইভাবে করে বৈষম্যের যে মাত্রাটা কমাতে হয়, বৈষম্যের যে চাপটা সেটা কমাতে হয়। তবে বৈষম্যের বিষয়টা যদিও বা আমাদের এখানেও আছে, অন্যান্য দেশেও আছে, তা আমি মনে করি না এটা এতটা প্রকট যতটা বলা হয়ে থাকে। তবে হ্যাঁ, মধ্যবিত্ত শ্রেণীর জন্য, শহুরে মধ্যবিত্ত শ্রেণীর, সেটা যেহেতু অনেক সারা পৃথিবীতেই শহুরে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু যাদের ফিক্সড ইনকাম, তারা কিন্তু যখনই মূল্যস্ফীতি হয়, ইনফ্লেশন হয় বা অন্যান্য এই ধরনের মানে চ্যালেঞ্জ সৃষ্টি হয় অর্থনীতিতে, তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হন। তো সেই ক্ষেত্রে তাদের ভয়েসটা স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি আসে। আবার পাশাপাশি আবার অনেক ভয়েস আসে না, সেটা হচ্ছে যে আবার এই মূল্যস্ফীতির পাশাপাশি যিনি প্রডিউসার, যিনি উৎপাদক, যিনি দীর্ঘদিন ধরে ভয়েসলেস ছিলেন, যার কথা আমাদের রাজধানী টেলিভিশন চ্যানেলগুলোতে হয়তো আসবে না, সেই কৃষক, তিনি হয়তো এখন ধানের মূল্যটা একটু বেশি পাচ্ছেন। আবার যিনি এই যে গবাদি পশু যিনি পালন করছেন, তিনি কিন্তু কিছুটা মূল্য, এখন গ্রামে গঞ্জে প্রচুর পরিবার আছে যেখানে যারা এই কোরবানি ভিত্তিক একটা অর্থনীতি, আমাদের দেশে যে গরুর মাংসের দাম নিয়ে যেমনি আলোচনা হচ্ছে, আবার অনেক পরিবার এই দাম কিছুটা বাড়ায় আবার অন্যভাবে উপকৃত হচ্ছে। তো অর্থনীতিতে আসলে উইনার লুজার সবসময় থাকে। তবে যেই ধর্মীয় যে শিক্ষাটি আমাদের জন্য যেটা আছে, যে সকল ধর্মে সেটা বলা হচ্ছে যে যার কিছু বেশি আছে তার মানসিকতাটা থাকতে হবে, যার কম আছে, যে কষ্ট পাচ্ছে তার সাথে সহযোগ, এটা নীরবে করতে হবে, এটা ঘোষণা দিয়ে নয়, এটা আমাদের নিজ নিজ যে মানুষ হিসেবে আমার যে দায়িত্ব সেখান থেকে অবশ্যই করতে হবে। কিন্তু আবার আমরা দেখে থাকি কৃষক তিনি হয়তোবা ধানের দাম পাচ্ছেন, কিন্তু আবার মধ্যস্বত্বভোগীরা তারা কিন্তু আবার একটা মানে কৃষককে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছেন, আবার ক্রেতাকেও ভোগান্তিতে ফেলে দিচ্ছেন। আমরা আসবো আমাদের একটা সাপ্লাই চেনের মধ্যে সারা পৃথিবীতেই স্পেকুলেটিভ আপনার এই যে এজেন্টরা থাকবেই, এবং তারা কিন্তু একদিক থেকে ফ্যাসিলিটেট করে। আপনি মানে এটা অর্থনীতির একটা মানে ধারা, এখানে নিয়ন্ত্রণটা কতটুকু করা যেতে পারে, আবার কতটুকু নিয়ন্ত্রণ করলে আবার সাপ্লাই চেইনটা ভেঙে যাবে সেটা আবার কৃষককে যারা অগ্রিম বুকিং দিয়ে যারা সেটা উৎপাদনটা সেটা কিনে নিচ্ছে, তারাও কিন্তু একটা ঝুঁকি নেয়। তো এর মধ্যেই আসলে ওই স্ট্রাকচারের মধ্যে এগুলো নিয়ন্ত্রণ করতে হয় আর কি। একেবারেই তাই। বিরতির সময় হয়ে গেছে, আমরা যেহেতু ত্যাগ ভোগ এই প্রসঙ্গগুলো এনেছি এবং সার্বিকভাবে একটু কথা বললাম, এরপর বিরতির পর ফিরে এসে আমরা রাজনীতি, সমাজ, সংস্কৃতিতে নির্দিষ্ট করে একটু আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, নিশ্চয়ই আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একবার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের আজকের আয়োজনে। এরই মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন ডক্টর ফারজানা মাহমুদ, আইনজীবী এবং গবেষক। ঈদ মোবারক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা বিরতির আগে যে আলোচনাটি শুরু করেছি তা হচ্ছে, আমরা কোরবানির ঈদে আসলে, যে কোনো উৎসবে আমরা সৌহার্দ্য সম্প্রীতির কথা বলে থাকি, কোরবানির ঈদে আমরা ত্যাগের কথা বলে থাকি। এবং সমাজে, যেহেতু আপনি একজন গবেষক, সেই জায়গা থেকে আপনি সমাজে ত্যাগ কিভাবে দেখছেন, ছোট করে উত্তরটা নেব। জি,
ছোট প্রশ্ন কিন্তু কঠিন উত্তর। সমাজে ত্যাগ বলতে এখন সেটা সম্ভবত আপনি রাজনৈতিক অঙ্গন থেকেই শুরু করতে চাচ্ছেন। রাজনীতি, নাগরিক সমাজ, সংস্কৃতি। জি, ত্যাগের জায়গাটা হয়তো একটু প্রশ্নবিদ্ধ এখনকার সময়ে। যদি আমি রাজনীতির কথা বলি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেরকম আত্মত্যাগ করেছেন এবং রাজনীতিতে যেরকম কন্ট্রিবিউট করেছেন সেরকম নেতা আমাদের এখন অভাব রয়েছে। আবার যদি আপনি সমাজের কথা বলেন, ওভারঅল আমরা দেখি সমাজটা ভোগবাদী সমাজে পরিণত হয়েছে, যেখানে ভোগ বিলাস এবং লোক দেখানো যেই একটা সংস্কৃতি চলে আসছে। মানে হোয়াট এভার হ্যাপেন্স আপনি সবাইকে ওটা দেখাতে হবে, একটা কম্পিটিটিভ একটা মনোভাব, সেটা একটা সমাজে ত্যাগ মনে হচ্ছে সেখানেও কম। পরিবারও আমার মনে হয় একই অবস্থা। ছোট ছোট পরিবার এখন যেটা নিউক্লিয়ার ফ্যামিলি বলছি সেটা হয়ে গিয়েছে, এবং ত্যাগের মহিমা বলেন বা ত্যাগের ধারাবাহিকতা বলেন সেটা মনে হয় একটু কমে গিয়েছে। এবং ওভারঅল মানুষের মধ্যে যেহেতু এখন ডিজিটালাইজেশনের যুগ, গ্লোবালাইজেশনের যুগ, মানুষ বৃহত্তর পরিসরে অনেক কিছু দেখতে পায়, জানতে পায়, তাদের মধ্যে একটু অসহিষ্ণুতার ভাবও এসেছে। তো যখন সমাজ একটু অসহিষ্ণু হয়, মানুষ যখন অসহিষ্ণু হয় এবং ভোগবাদী সমাজের দিকে চলে যায়, ভোগবাদী মনোভাবের দিকে চলে যায়, তখন ত্যাগটা তো একটু কমই হয়। একেবারেই তাই। তারেক আনাম খান, এই যে অসহিষ্ণুতা বাড়ছে, এই অসহিষ্ণুতা আমরা জানি যে সমাজে সংস্কৃতি চর্চার ভীষণ রকম গুরুত্ব রয়েছে, সমাজের মানসিকতা, রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি সবকিছুতে, এবং আমাদের সাথে সংস্কৃতির যে চর্চা তার একটা বিশাল ইতিহাস রয়েছে। আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি চর্চা, আপনি যদি বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করেন সেটাকে কিভাবে দেখছে বা তারা কতখানি সংস্কৃতিকে মাথায় রাখছে? যদি বাজেটের কথা বলি, এই 2024-25 অর্থ বছরে বাজেটে সংস্কৃতি খাতে 797 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেটি শতাংশের হিসেবে 0.10। আমরা এমনটা সবসময় দেখে থাকি যে এই খাতে বরাদ্দটা খুব কম থাকে। আবার সংস্কৃতি কি রাজনীতিরও অনেক ক্ষেত্রে, মানে সংস্কৃতির আপনি গুরুত্বপূর্ণ কিছু জায়গায় যেতে চাইলে, পরিবর্তন আনতে চাইলে, সেখানেও কি আবার রাজনীতির প্রভাব চলে আসে কিনা, বা রাজনীতিতে যুক্ত হওয়ার একটা জায়গা তৈরি হয় কিনা? দেখেন, আমি মনেই করি না যে রাজনীতি বিচ্ছিন্ন কোনো জীবন এটা আছে, একেবারেই না। বর্তমান সময় এটা আমার মনে হয় খুব মূর্খতা হবে যদি বলি যে না রাজনীতি ওদিকে রেখে দিই। এরকম সংস্কৃতির সঙ্গে রাজনীতি জড়িত। আমি যদি বাংলাদেশের অভ্যুদয় বলি, একেবারেই বাংলাদেশের সংস্কৃতি, বাংলা নামক ভাষা, বাংলা এই প্রজাতির এই বদ্বীপের সংস্কৃতিকে ধারণ করবার জন্য দেশটি তৈরি হয়েছে। কোনো এর মধ্যে কোনো কিছু নাই। কিন্তু বোধহয় পৃথিবীর মতো আমরা গর্ব করতে পারি যে আমরা একটি মাত্র দেশ যারা ভাষা এবং সংস্কৃতির দিক থেকে তৈরি করার জন্য এই দেশ তৈরি করেছে, আর কিছু না। এটা আপনি যদি আওয়ামী লীগের যারা প্রগতিশীল রাজনীতি করতে, শুধু আওয়ামী লীগ না, তারা কিন্তু সবসময় করতেন। এখন কথা হলো যে আমরা যখন ধরুন 69 সালে আইয়ুব খানের বিরুদ্ধে যখন আন্দোলন করেছি, তখন কিন্তু পার্টির যে মিটিং হতো তারপরে কিন্তু মানুষের গণসংগীতের আসর হতো। আমি নিজে নাটক করেছি 69 আইয়ুব বিরুদ্ধে। আমরা তখন স্কুলের ছাত্র এবং মানুষ বসে থাকতো, গণমানুষের নাটক। একটা রাজার জন্য একটা সিংহাসন, সেখানে আসলো, মন্ত্রী ষড়যন্ত্র করলো, মারলো, অভ্যুত্থান হলো, সাধারণ মানুষ জাগলো, এগুলো নিয়েই তো হয়েছে। কিন্তু আজকাল তো দেখেন, আপনি সেটা দেখেন না। আজকাল হয়তো দেখা যায় সেটার কারণে কোনো ব্যান্ড মিউজিক, আমি ব্যান্ড মিউজিককে ইয়ে করছি, দ্যাটস এ পপুলার ট্রেন্ড। এটাকে বিকজ আপনার এই যে আম জনতা বা তরুণদেরকেই আনতে হবে। আওয়ার ইকোনমি, আওয়ার এভরিথিং ইজ ভেরি মাচ ইউথ ড্রাইভেন। আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। এখন রাজনীতির বাইরে তো কোনো কিছু নয়। বিশেষ করে আজকে যখন উনি বললেন যে ডিজিটালাইজড হয়ে গেছে পুরো জিনিসটা, এই যে কোরবানি দেখবেন, আমার কাছে অপসংস্কৃতি কোনটা মনে হয় যে আমি একটি কিনলাম, সেটা সোয়াবটা বেশি, অর্থাৎ গরুর একটা ছবি তুলে, এই যে আমার এই গরুটি কেনা হয়েছে এই বাজার থেকে এত লক্ষ টাকা দাম, এইটা বোধহয় খুব ভালো জায়গা তৈরি করে বলে মনে হয় না আমার কাছে। এখন এটার মধ্যে এক ধরনের আনন্দ আছে এই দেখানোর মধ্যে, সেই আনন্দটুকু কি আসলে কোনো জায়গায় নেয়? একটু আগে মাননীয় মন্ত্রী বলছিলেন যে এই যে কোরবানি ঈদ কেন্দ্রিক কিন্তু একটা বড় ইকোনমি তৈরি হয়, এটাকে আমরা অস্বীকার করতে পারবো? একটা লোক, আমি অনেককেই জানি যারা কোরবানির জন্য গরু বিক্রি করবে বলে তাকে সেইভাবে তুলে, তার কিন্তু একটা কস্টিং সে ক্যালকুলেট করছে, তারপরে কিন্তু ইয়ে করছে। মধ্যস্বত্বভোগী নিয়ন্ত্রণ দরকার, এটা উনি বলছেন, আমি খুব সাপোর্ট করি। এই কারণে এটা থাকবে, সে কিন্তু মার্কেটকে, এই কৃষকের দামটাও কিন্তু সেই রেস করতে পারে, কিন্তু যে অমুক জায়গায় অত কম দামে দিচ্ছ, অমুক জায়গাতে দোয়ারে তো, এইটা তো মার্কেটে সবসময় হয়, এই বার্গেনিং ইসের মধ্যে থেকে। সো আমি মনে করি যে রাজনীতি, সংস্কৃতি, তার সঙ্গে শিক্ষা জড়িত সবগুলোই কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। আজকে আমি ছোট্ট করে শেষ করি যে আমি যদি বলি সংস্কৃতি, আমি নাটকের লোক, আমার ঢাকা শহরে একমাত্র শিল্পকলা একাডেমি ছাড়া থিয়েটার করার জায়গা নাই।
আজকে কেন গুলশান বনানীতে নেই এরকম একটি মানে এন্টারটেনমেন্টের জায়গা যেখানে মানুষ এসে নাটক দেখতে পারবে, গান শুনতে পারবে? আপনার কেন উত্তরাতে নেই, কেন ধানমন্ডিতে নেই? এগুলো প্রয়োজন, কারণ এখন মানুষের ট্রাভেল করাটা খুব মুশকিল হয়ে গেছে সেই অর্থে। আমার তো মানুষের দোরগোড়া জিনিসগুলো নিয়ে যেতে হবে, যেটা পার্শ্ববর্তী অনেক রাষ্ট্রে আমরা দেখেছি বিভিন্ন ছোট 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 বিভিন্ন যে অডিটোরিয়াম হয়েছে। এই যে আমরা বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী করলাম, সেখানে তো উচিত ছিল হয়তো সরকারের যে প্রত্যেকটা জায়গায় একটা মুজিব মিলনায়তন অথবা বঙ্গবন্ধু মিলনায়তন হওয়া, যেটা রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীতে আমরা পুরো ভারত জুড়ে দেখেছি। বিভিন্ন স্টেটে রবীন্দ্র সদন, রবীন্দ্র ভবন ইত্যাদি ইত্যাদি হয়েছে, যেখানে থিয়েটার করার জায়গা, মিউজিকের জায়গা। এই যে এটা এখন হচ্ছে না, সুযোগগুলো কমে যাচ্ছে। এবং এখানে আরেকটা বিষয়ও আনতে চাই, তা হচ্ছে ধরেন আমাদের এখনো রাজনৈতিক দলগুলো যদি আপনি তাদের আদর্শের জায়গাতে দেখেন, তাহলে এখনো 1971-এর যে আমাদের ভাবনা, স্বাধীনতার যে চিন্তা, সেই জায়গাটাতেই বিশ্বাস নেই এমন একটি জায়গা রয়েছে। এবং এই যে আমাদের বাঙালি সংস্কৃতি, তার প্রতিও বিশ্বাস নেই, আস্থাহীনতার একটি জায়গা কিন্তু রয়েছে। এবং এখানটায়ও রাজনীতিকদের দায় দেখেন কিনা রাষ্ট্রের, যে এই যে বললেন আপনি এই সুযোগগুলো নেই, কেন আমরা বিনোদনকে বা সংস্কৃতি চর্চাকে একেবারে দোরগোড়ায় নিয়ে যেতে পারছি না? মানে এটার জন্য তো আসলে সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী একটা মানুষকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বহুবার বলেছেন যে একটি বক্তৃতা যত না করতে পারে একটা নাটক, সেটা অনেক এগিয়ে নিতে পারে মানুষের, কারণ এটা মানুষের আবেগের কাছে গিয়ে এটা মানে ধাক্কা দেয়। তো এগুলো তো বিচ্ছিন্নভাবে হতে পারে না। আপনি পুরনো যদি দেখেন তাহলে কি জমিদারদের প্যাট্রনাইজেশন ছাড়া, পৃষ্ঠপোষকতা ছাড়া সংস্কৃতি এগিয়েছে? এগোয় নেই, কিন্তু ইতিহাস তাই বলে। অর্থাৎ এই অর্থনীতির সঙ্গে বা পয়সার সঙ্গে যদি সরাসরি বলি, একটা সম্পৃক্ততা কিন্তু আছে অবশ্যই। আমাদের এখানে যে নাটকগুলো আমরা করি এখন অনেক বেশি ইউটিউবের নির্ভর হয়ে গেছে আমার নাটকের দিয়ে, সেখানে কিন্তু সুবিধা হচ্ছে আমার। আগে 2 দিন শুটিং হতো, এখন অনেকে 3 দিন শুটিং করে। শুটিং করা মানে হচ্ছে কস্ট বেশি। আমার আর্টিস্টরা কিছু কিছু আর্টিস্টের রেমুনারেশন, তার ভালো রেমুনারেশন পাচ্ছে, এটা দিয়ে তাদের রুটি রুজি এবং ভালোভাবে থাকছে। সে মধ্যে এটা একটা আস্তে আস্তে বড় ইন্ডাস্ট্রি গ্রো করে গেছে, কিন্তু আমি তো এটা অস্বীকার করতে পারবো না। আবার যদি আপনি পাশাপাশি রাষ্ট্রের সঙ্গে তুলনা করেন, তাহলে কিন্তু সেখানে আমাদের অনেক কম। মানে আমি ইকোনমিক্যাল মানে স্ট্যাটাস দিয়ে বলতে পারি যে তুলনা নেই, কিন্তু আপনার তো মার্কেট থাকতে হবে। এটা এখন ওখানে ওরা মার্কেট আছে বা মার্কেট ক্রিয়েট করেছে। হলিউডের মার্কেট, বলিউডের মার্কেট, যা ঢাকার যে মার্কেট, এটা এক নয়। এই বাস্তবতাও আমাদেরকে মানতে হবে। সুতরাং সংস্কৃতি পারে, এই যে উনি একটু আগে বললেন যে এই যে ভোগ সর্বস্ব যে জায়গাটা তৈরি হচ্ছে, এইটাকে বোধহয় ভিতর থেকে শুদ্ধ করার জন্য সংস্কৃতি, তার সঙ্গে শিক্ষাটা খুব জড়িত বলে আমি মনে করি। একেবারে তাই। শিক্ষা প্রসঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কাছে আসতে চাই। আমরা পাঠ্যক্রমে দেখেছি পরিবর্তন এসেছে, শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে, এবং একেবারে আপনাকে হয়তোবা পরিসংখ্যান দিয়ে বলবো না, কিন্তু আমরা যখনই ঢাকার বাইরে বিভিন্ন জেলা পর্যায়ের খবরগুলো দেখি, সেখানে শিল্প চর্চার বলেন, সংস্কৃতি চর্চার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর অবস্থা আগের চাইতে অনেক খারাপ। স্কুলগুলোতে আমরা দেখে থাকি শিক্ষার্থীরা এবং তাদের বাবা মারা, তারা অনেকটা মনে করে থাকেন কিভাবে জিপিএ 5 পাওয়া যায় বা ভালো ফল করতে হবে। এই জায়গাটায় এসে সংস্কৃতি চর্চা, সেটি শিক্ষা প্রতিষ্ঠানে করবার জন্য আপনারা আসলে কতখানি কি করছেন? আপনি জানেন যে আমাদের একটা নতুন কারিকুলাম এখন বাস্তবায়নের পথে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাঙালি সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে আরো শক্তভাবে তুলে ধরতে, এবং সেখানে যাতে করে প্রজন্ম থেকে প্রজন্মান্তর সে যাতে করে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে, তার সংস্কৃতির প্রতি তার ভালোবাসার সম্মান, শ্রদ্ধা, সেটা যাতে করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা সেটা মানে তুলে ধরতে পারি, শক্তিশালী করতে পারি। এই জন্য কিন্তু নতুন কারিকুলামের একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে জানা, সেটা নিজের চর্চা করা। সেটা হতে পারে ধর্মীয় সংস্কৃতি, সেটা হতে পারে ধর্মীয় সংস্কৃতির বাইরে আমাদের যেই সঙ্গীত, নৃত্য, কবিতা, নানান ধরনের সাংস্কৃতিক কার্যক্রম কিন্তু আছে। পাশাপাশি বিনোদনমূলক কার্যক্রম সম্পর্কে তাকে সচেতন করে গড়ে তোলা, এগুলো কিন্তু শিক্ষার একটি প্রক্রিয়া। শিক্ষা প্রক্রিয়ার মধ্যে কিন্তু এগুলো সন্নিবেশিত থাকে। কিন্তু আমাদের একটা চল হয়ে গিয়েছিল যে শিক্ষাটা হতে হবে এক ধরনের শুধুমাত্র পুঁথিগত, প্রাতিষ্ঠানিক, এবং সেটা স্মরণশক্তি নির্ভর একটি প্রক্রিয়া। এর মধ্যে যে তার পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার যে একটা
সার্বজনীনতার প্রয়োজন, সৃষ্টিশীলতার প্রয়োজন, উদ্ভাবনী মানসিকতার প্রয়োজন, বৈজ্ঞানিক চিন্তার প্রয়োজন, সেটা অনেক জায়গায় লোপ পেয়েছে। এবং বৃত্তির সাথে সম্পর্কিত করার বিষয়টি, যে আমি একটি বিষয়বস্তু সম্পর্কে শিখলাম, কিন্তু আমি এইটা কিভাবে আমার প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয়তার সাথে সংযোগ করতে পারি, এই জায়গাটাতে কিন্তু আমাদের কিছুটা ঘাটতি ছিল। আমাদের সেই জায়গাটাতে কিন্তু কাজ করা হচ্ছে এবং হয়েছে প্রায় অনেকটাই। এখন রূপান্তর আমরা যেটাকে বলছি, যে শিক্ষা প্রক্রিয়াটাকে, শিখন পদ্ধতিটাকে আমরা রূপান্তর করার মাধ্যমে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, সেগুলো কিন্তু এখন আনা হয়েছে। আমরা আশা করছি যে সেখানে এই যে এখন যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটার সুফল আমরা আগামীতে অবশ্যই পাবো, শুধুমাত্র সংস্কৃতিগত দিক থেকে নয়। সংস্কৃতি কেন খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার জন্য, আরেকটা কথা আমি বলতে চাই, যে শিক্ষা প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে মানুষকে সহনশীল হিসেবে গড়ে তোলা, তার মধ্যে অন্যের মতের প্রতি তার যে সম্মান শ্রদ্ধা, সেগুলো কিন্তু সংস্কৃতি থেকেই সে পাওয়ার কথা। কিন্তু এখানে একটা বিষয় আমাদের আলোচনায় আসা উচিত, সেটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতিকে বা ধর্মকে, দিনকে, দিনে ইসলাম যদি আমরা বলি, সেটাকে আমরা ৭৫ পরবর্তী রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে সেটাকে শিখিয়েছি, কিভাবে সেটাকে পরিচালিত করেছি, কিভাবে সেটাকে অপব্যবহার করেছি, এইটা যদি আমরা আলোচনায় না নিই, তাহলে আজকে যে সংস্কৃতিগত আমাদের যে চ্যালেঞ্জগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু আপনি অ্যাড্রেস করতে পারবেন না। আমাদের একটা প্রক্রিয়ায় দাঁড়িয়ে গিয়েছিল যে আধ্যাত্মিকতা, অর্থাৎ স্পিরিচুয়াল যে অংশটি ধর্মের ক্ষেত্রে, যে আমি এটা একটা বিশ্বাসের ক্ষেত্রে এটা স্রষ্টার সাথে আমার একটা সংযোগ, এবং আমি ভালো মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য সেই সংযোগ থেকে আমি শক্তি পাই। এই আধ্যাত্মিক বিষয়টা সম্পূর্ণভাবেই নিগৃহীত করে লৌকিকতা, অর্থাৎ রিচুয়ালের দিকে চলে যাচ্ছে। যে রিচুয়াল, যে আমি দেখানোর জন্য প্রতিষ্ঠান করছি, সংস্কৃতি চর্চা অনেক না, এটাও ধর্মীয় সংস্কৃতির ক্ষেত্রে এই যে একটা গুণগত পার্থক্য সৃষ্টি হয়ে গিয়েছে, লৌকিকতা বনাম আধ্যাত্মিকতা, এর মাধ্যমে যেই সার্বিক যেই চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আমার সংস্কৃতিতে এবং শিক্ষায় ব্যাপকভাবে পড়েছে। এবং এটাও আবার ঠিক, আমাদের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন যারা, এবং এখনো দেখে থাকি আমরা রাজনীতিবিদরা, এই ধরনের চাপে বা কিছু মানুষকে তাদের সাথে রাখবার জন্য তারা এই জায়গাগুলোতে কিন্তু অনেক কম্প্রোমাইজ করেন। বিরতির পর ফিরবো। আমাকে একটু বলতে অবশ্যই। দর্শক, সবশেষ বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরছি, নিশ্চয়ই সঙ্গেই থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ বিরতির পর ফিরে এলাম ঈদের ৭১ সংযোগে। আপনাদের সবাইকে আরো একবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আবার অতিথিদের কাছে চলে যেতে চাই, এবং শিক্ষামন্ত্রী এই জায়গায় আপনার কাছেই আসা দরকার। আপনি রাজনীতিবিদ, এবং রাজনীতির প্রসঙ্গে প্রশ্নটা করব, তা হচ্ছে আমাদের কাছে যত তথ্য আছে তাতে আমরা দেখে থাকি এখন রাজনীতিবিদরা, সেটা স্থানীয় নির্বাচন থেকে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সব জায়গায় যারা ব্যবসায়ী, তারাই আসলে মনোনয়ন বাণিজ্য এবং মনোনয়ন পত্র জমা দিয়ে শেষ পর্যন্ত তারা টিকিটটা পেয়ে যাচ্ছেন নির্বাচনে দাঁড়ানোর, এবং এই ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে। তাহলে রাজনীতি কি এখন শুধুই মাত্র ক্ষমতায় যাওয়ার একটা জন্যই কি সেই রাজনীতি কিনা? না, দেখুন, আমি এটা আসলে সেভাবে দেখি না। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নির্বাচনের যে বিষয়টি থাকে, সেই নির্বাচন করার যে প্রক্রিয়া, নির্বাচনের যে অংশগ্রহণমূলক কার্যক্রম, প্রচারণামূলক কার্যক্রম, সেগুলোর মধ্যে আমাদের গণতান্ত্রিক দেশগুলোতে কিন্তু এটা যেহেতু একটা উন্মুক্ত প্রতিযোগিতা, সেখানে সমাজের সকলেরই কিন্তু সেই প্রতিযোগিতায় আসার জন্য দরজা খোলা থাকে, এবং স্বাভাবিকভাবেই সেটার যে খরচ, তখন আপনি যেভাবেই বলুন না কেন, সেটা এমনভাবে বৃদ্ধি পায় যে যিনি ত্যাগী একজন আদর্শিক রাজনৈতিক নেতা বা কর্মী, যিনি মনোনয়ন পেয়েছেন, অনেক সময় দেখা যায় যে আর্থিক কারণে সেই কর্মী বা নেতার পক্ষে বিজয়ী হয়ে আসাটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক সম্পদশালী ব্যক্তিরা সমাজের প্রয়োজনে, সমাজকে কিছু দেওয়ার জন্য তারাও কিন্তু রাজনীতিতে আসতে পারেন। এটা যে একেবারে যে একটা একমুখী প্রক্রিয়া, যে সেখানে কলুষিত হচ্ছে শুধু, তা কিন্তু নয়। যদি সবকিছুই যদি এত কলুষিত হতো, তাহলে তো রাষ্ট্র, আদর্শ, সমাজ কিছুই থাকতো। কিন্তু আপনার কি মনে হয় না যে এখন আসলে ক্ষমতায় যেতে পারলে নানান ধরনের আপনি আপনার ব্যবসার প্রসার আরো ঘটাতে পারেন? সেটা পৃথিবীর সব জায়গাতেই ক্ষমতার সাথে নিজের ব্যক্তিগত যে সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করার সুযোগটা পৃথিবীর সব জায়গাতেই থাকে। কিন্তু আইনের শাসনের কথাটা সেখানে যখন আসে, যে আইনের শাসন যখন আরো শক্তিশালী হয়, প্রতিষ্ঠানগুলো যখন শক্তিশালী হয়, তখন সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, সেই বিষয়গুলো আসে। এটি কি আমরা দেখতে পাচ্ছি?
সেটি দেখার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি বলে আমি মনে করি। যে সেটা একেবারে টাকা পাচারের মতো মানুষ চলে যান, সেটার খবর জানেন না, দুর্নীতি করে থাকেন, টাকা পাচারের বিষয়টা তো না বলছি টাকা পাচারের মতো আজকাল মানুষও চলে যান, কেউ খবর পায় না, যার বিরুদ্ধে অভিযোগ আসলো। আপনি জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারতে বিজয় মালিয়া নামক একজন বিশাল অনেক বড় ধনকুবের ব্যবসায়ী আজকে দীর্ঘদিন ধরে লন্ডনে বসে আছে। ভারত সরকার এত পরাক্রমশালী সরকার হয়েও সে কিন্তু তাকে কিন্তু ফেরত আনতে পারছে না। এবং আমাদের যে ব্যাংকিং সেক্টরে যে আমরা বলছি নন পারফর্মিং লোনের কথাটা বলছি, সেটা সেখানে আরো বেশি ইনফ্যাক্ট যে আপনার এটা চিন্তা করতে হবে তুলনামূলকভাবে। আমাদের এখানে আলোচনাটা হয়তো বা হয়েছে, আলোচনাটা হওয়াটা স্বাভাবিক এবং জরুরি এবং অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু পরিস্থিতিটা এতটুকু অ্যালার্মিং নয় যে আমার অর্থনীতি একেবারে ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এটা একটা আমি বলবো কাউন্টার প্রোডাক্টিভ একটা আলোচনা। আমার তো হিসাব করতে হবে ইন্ডেক্সগুলোর ভিত্তিতে। আমার এই মুহূর্তে টোটাল যে ডেট ব্যাংকিং সেক্টরের যে আমরা নন পারফর্মিং লোনের বলি, সেটার সাথে জিডিপি কতটুকু পার্সেন্টেজ সেটা আছে, সেটার হিসাবে কিন্তু আমার অর্থনীতির স্বাস্থ্য হিসাব করতে হবে। আমার সরকারের যে বাজেট ডেফিসিট, সেখানের মধ্যে পার্সেন্টেজের হিসাবে যে ইন্ডেক্সটা আমরা দেখি, সেটার মধ্যে থেকে আমাকে স্বাস্থ্য হিসাব করতে হবে। কিন্তু এখন মোটা দাগে সমালোচনা করাটা খুব সহজ। মোটা দাগে সমালোচনার কথা কিনা বলা হচ্ছে না। যেমন ধরেন এবার উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপেই প্রায় 70% চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ব্যবসায়ী, এবং তো ব্যবসায়ীদের জন্য তো পৃথিবীর সব দেশে সকল রাজনৈতিক প্রক্রিয়ায় যখন আমরা দেখে থাকি উন্মুক্ত ছিল, উপজেলা পর্যায়ে কিন্তু প্রতিযোগিতাটা উন্মুক্ত ছিল। আমরা কিন্তু কাউকে মনোনয়ন দেইনি, যে কেউ আপনি সবাই দাঁড়াতে পারি, আমাদের দল থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয় না, সেটি আমরা জানি। সুতরাং এই প্রতিযোগিতার মধ্যে সম্পদশালী ব্যক্তিরা যদি বিজয়ী হয়ে আসে, সেখানে তো আপনি তাকে বন্ধ করতে পারবেন না। কিন্তু এই যে সম্পদশালী ব্যক্তিরা সুযোগটি পাচ্ছেন সম্পদ আরো বাড়ানোর জন্য, সেটি চলে যাচ্ছে। আমাদের পরিসংখ্যানও তাই বলছে। ফারজানা মাহমুদ, এখানটায় আপনার মন্তব্য নেব। আমরা দেখি যে সাবেক আইজিপি তিনি হচ্ছেন গিয়ে তার অর্থের অনেক পরে, তার যখন মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তার পরবর্তীতে তার বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসছে, তিনি পরিবার সহ বাইরে চলে যাচ্ছেন, সেই তথ্যগুলো আমরা জানতে পারছি না। এবং এরকম অনেকেই আছেন প্রশাসন থেকে শুরু করে সরকারের অনেক জায়গায় আমরা পরবর্তীতে জানি, সেই সময় আবার সরকারের পক্ষ থেকে বলাও হয় যে এগুলো নিয়ে সাংবাদিকরাও বা আগে কেন কথা বললো না। আমার মনে হয় এই প্রশ্নটা রাখা উচিত ছিল আপনার শিক্ষামন্ত্রীর কাছে। শিক্ষামন্ত্রী তিনি বলেছেন, তিনি তার মতো করে। জি, যেটা বলছিলাম যে আমাদের এখন যে ভোগবাদী সমাজ ব্যবস্থার মধ্যে আছি, এটা একটা কিন্তু অন্যতম কারণ যে আমরা সেট করে রেখেছি এখন সফলতার সংজ্ঞা হচ্ছে যার কাছে অর্থ থাকবে তিনিই সফল। আমরা কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি, মানবিক গুণাবলী, শিক্ষা, সেটা কিন্তু ওইভাবে প্রমোট করতে পারছি না। সেটা মিডিয়ার ব্যর্থতা হোক, সেটা সরকারের হোক, কিংবা আমাদের সার্বিক সমাজের হোক। আপনার কি মনে হয় আমাদের রাজনীতি সুযোগ করে দিচ্ছে? আমি আসছি। জি, আমাদের রাজনীতি সুযোগ করে দিচ্ছে বলে, রাজনীতি তো শুধু রাজনীতিবিদদের জন্য না, সেটা তো সাধারণ নাগরিকদের জন্য। তারাই তো ভোট দিয়ে তাদেরকে নিয়ে আসেন। তো এইখানে তো আমাদের অনেক একটা দায় রয়েছে যে আমরা এরকম রাজনীতিবিদদের ভোটই দিব না যারা আমাদের কথা বুঝতে পারেন না, যারা দুর্নীতিবাজ। আমরা সেই জায়গাটা কতটুকু করছি? আমরা কি ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি, ভোট দিতে যাচ্ছি? সেটাও দিতে যাচ্ছি না। তো এটা হচ্ছে জনগণের দায়ের কথা বলি। আর রাজনীতিবিদদের কথা যদি বলি, দেখেন বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতেও কিন্তু বলেছেন 1930-40 সালেও কিন্তু এরকম আপনার যারা নির্বাচনে অংশগ্রহণ করতেন তাদের দুর্নীতির সুযোগ কিছুটা হলেও ছিল। তো সেই জায়গায় তখনও ছিল, এখনো হয়তো আছে। এখন হয়তো আমরা মিডিয়ার কারণেও বেশি জানতে পাই, আমাদের তথ্য প্রযুক্তি যেহেতু নানাভাবে উন্নত হয়েছে আমরা জানতে পাই। তো এখন কথা হচ্ছে যারা হঠাৎ করে এরকম রাজনীতিতে নেমে অনেক অনেক টাকা কামাচ্ছেন, তাদের ব্যাপারে অবশ্যই আমাদের সচেতন হতে হবে। তবে এটাও ঠিক, রাজনীতি কিন্তু এখন যিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তাকে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। তো সেই জায়গায় যদি তৃণমূলের কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, যা অর্থ নেই, কিভাবে যাবে? এটা একটা চিন্তার ব্যাপার। তো সেই জায়গায় হয়তো ব্যবসায়ী আসতে পারছেন। এটা আমি বলছি না ব্যবসায়ীর দোষ, এটা ব্যবসায়ীর দোষ আমি বলছি না, তিনি যেতেই পারেন। না, রাজনৈতিক প্রক্রিয়ারও না, উন্মুক্ত সেটা। তো এখন কথা হচ্ছে এই যে রাজনীতিতে নেমে যখন কেউ দুর্নীতিতে জড়ায়, তখন কিন্তু পুরো রাজনৈতিক ব্যাপারটা, প্রক্রিয়ার ব্যাপারটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো সেই জায়গায় আমাদেরকে সচেতন থাকতে হবে। এখানে আমি একজন সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার, ওনার কথা একটু বলি। উনি একজন নিখাত রাজনীতিবিদ কি হতে পারেন তার একটা সংজ্ঞা দিয়েছেন, যেখানে বলছেন যে একজন নিখাত রাজনীতিবিদ অবশ্যই তার দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন, তার একটা গভীরতা থাকবে, প্যাশন থাকবে, আদর্শ থাকবে, এবং তিনি সচেতন থাকবেন বাস্তবতা সম্পর্কেও। এখন আমরা যেই রাজনীতিবিদদের
আমি সবাইকে বলবো না, কিছু রাজনীতিবিদ হয়তো আমরা দেখতে পাই যে এটার হয়তো ধারে কাছে যান না, তার হয়তো কোনো আদর্শ নেই, প্যাশন নেই, রাজনীতিটাকে অনেকে পেশা হিসেবে দেখছেন। 2023 সালে হাইকোর্ট একটা একেবারেই তাই, এবং মামলার এটি তো পর্যবেক্ষণও এটা বলেছে সময় কম, যে সময় কম। এটাকে পেশা হিসেবে নেওয়া যাবে না। হ্যাঁ, রাজনীতি ব্যবসার মাধ্যম বা ব্যবসা করার জন্য নয়, রাজনীতি হচ্ছে মানুষের সেবা করার জন্য। তো এই আদর্শিক জায়গাটা আমার মনে হয় ফিরে আসা দরকার, এবং এই যে তরুণ যারা রাজনীতিবিদ আছেন তারাই হয়তো সেই জায়গাটা তৈরি করতে পারবেন। ফিরে আসার জায়গাটা আপনার কাছে কি মনে হয় অনেক কঠিন কিনা? এবং এই যে লোভ লালসার কথা বলা হচ্ছে, এটি আমাদের বিনোদনের বিভিন্ন মাধ্যমও যদি বলি, টেলিভিশন বলেন, ফিল্ম বলেন, সেই জায়গায় আমরা কি তুলে ধরছি এই বিষয়গুলো কিনা আমাদের কন্টেন্টের ক্ষেত্রেও যদি বলেন, বা দর্শককে সচেতন করবার ক্ষেত্রে? সচেতন মানে কি একবার একটা হয়েছিল যে আপনি হলিউড সিনেমার দিকে দেখেন, সেখানেও কিন্তু দুষ্টের দমন শিষ্টের পালন হয়, কিন্তু একজন র্যাম্বো যখন গান নিয়ে আসে তখন অনেকের মধ্যে মনে হয় যে আমি গান নিয়ে থাকলে বোধহয় অনেক কিছু সমাধান করে ফেলতে পারবো, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। ব্যবসায়ী মনে হচ্ছে ব্যবসায়ী করা মানে হচ্ছে অপরাধী, ইনি কিছু করতে পারবে না, এটা তো ঠিক নয়। ব্যবসা তো ইকোনমির একটা বিশাল বড় জিনিস, এটা তো হ্যাঁ পুরো চালিকা শক্তি। কথা হচ্ছে যে কথাটি উঠেছে সেটা হচ্ছে স্বচ্ছতা এবং আইনের শাসন। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা একটু পিছনে আছি, এটা করছি না, যেটা আমার কাছে খুব স্ট্রংলি মনে হয়। সেটা সরকার যিনিই থাকুন না কেন তার সেই জায়গাটা খুব স্ট্রংলি ঠিক করতে হবে। দ্যার শুড বি ট্রান্সপারেন্সি এবং রুল অফ ল। সেই আইজিপি নিয়ে কথা উঠছে বা অন্য অনেক কিছু নিয়ে কথা হচ্ছে, কোনোভাবেই যেন তারা ছাড় পেয়ে না যায়। অনেকে বলে এটা টাকা অর্ধেক দিয়ে দিলেই তো হয়ে যায়, এই ধরনের কথাবার্তা উঠছে। 1,000 কোটি টাকা কামিয়ে যে 500 কোটি দিয়ে দিলাম, 500 কোটি থাকলো না। আমি একটা লাইন একটু অ্যাড করতে চাচ্ছি আপনার সাথে, সেটা হচ্ছে যদি এই ধরনের এক্সাম্পল সেট করি, সেটা কিন্তু আমার যে পরবর্তী প্রজন্ম তাদের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যে এটা তো হচ্ছে, এই যে প্রসিকিউশনটা হচ্ছে, অনুসন্ধান হচ্ছে, তদন্ত হচ্ছে, সেটা আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দ্রুততর ভাবে, এবং শুধু দ্রুততর হবে দৃষ্টান্তমূলক, একেবারেই তাই। কিন্তু সেই দৃষ্টান্তমূলক শাস্তিটাই আমরা দেখতে পাচ্ছি কিনা, এখানটা একটা বড় প্রশ্ন আছে। স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গা, আইনি প্রক্রিয়ার বাইরে অবশ্যই যখন ঘটনাগুলো ঘটছে এর ভেতরে আমরা যখন এরকম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বা সরকারের পর্যায় থেকে শুনে থাকি যে তারা একেবারেই জানতেন না বিষয়টা আসলে বিশ্বাসযোগ্য নয়, এবং এই জায়গাটা পার পেয়ে যাব এমন একটি জায়গাও তৈরি হচ্ছে কিনা, সেটা আমার মনে হয় একটু ধারণাটা একটু আমার মনে হয় একটু অমূলক। যে এতগুলো সংবাদ বা এত তথ্যপাত্র, সেটার তো একটা আইনি ভিত্তি থাকবেই। তো সেক্ষেত্রে এটা একেবারেই আমার মনে হয় এই অভিযোগটা সঠিক হবে। কিন্তু আমরা দেখে থাকি যে পার পেয়ে যাওয়ার একটা সুযোগ থাকে, সেই জায়গা থেকেও হয়তো বা যারা এই ধরনের দুর্নীতি করে থাকেন তারাও হয়তো বা একটা সুযোগ নিয়ে থাকেন এই জায়গায় স্বচ্ছতা, জবাবদিহিতা। আমাদের সময় একেবারে বড় বড় দুর্নীতির ঘটনার চাইতে আমার মনে হয় যে নাগরিক সেবা নেওয়ার ক্ষেত্রে নাগরিকের যে বিড়ম্বনা, সেক্ষেত্রে যারা আরো নিম্ন পর্যায়ে নাগরিক সেবার সাথে সরকারি কর্মচারী হিসেবে যারা আছেন, তাদের স্বচ্ছতার জায়গাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বড় ঘটনা মিডিয়ার জন্য খুবই সেন্সেশনাল, কিন্তু প্রাত্যহিক জীবনের যে সমস্ত সেবা পাওয়ার ক্ষেত্রে আমাদের যে বিড়ম্বনাগুলো সৃষ্টি হয়, আমার পাসপোর্ট নিতে গেলে, আমার ন্যাশনাল, আমার বার্থ সার্টিফিকেট নিতে গেলে, সেগুলোতে আসলে আমার মনে হয় মিডিয়া যদি আরো বেশি সচেষ্ট থাকে, আরো বেশি স্বচ্ছতা আনার জন্য আরো বেশি সেখানে আরো বেশি অনুসন্ধানমূলক কার্যক্রম করে, আমার মনে হয় সেটা আরো বেশি ভালো হবে রাদার দ্যান বড় বড় ঘটনা। গণমাধ্যম সেই কাজটিও করছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যখন আমরা দেখে থাকি যে আমার এলাকায় অন্য কোনো একজন ব্যক্তি তিনি দুর্নীতি করছেন বা কোনো সুবিধা পাওয়ার জন্য কোনো রাজনীতিকের সাথে তার যুক্ত থাকতে হচ্ছে বা তার নাম ব্যবহার করতে হচ্ছে, তখন আসলে অন্যরাও অনেক সেইটি দেখে, সেই ঘটনা দেখে উৎসাহিত হয়ে যায়। কিন্তু অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদের সাথে যুক্ত হবার জন্য। মহিবুল হাসান চৌধুরী নওফেল, তারিক আনাম খান এবং ডক্টর ফারজানা মাহমুদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। এই ছিল আজকের ৭১ সংযোগ। ৭১-এর সঙ্গেই থাকবেন।